এবার সমন্বয়কদের গণধোলাই দিল জনগণ। কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান। দেশ ছেড়ে চলে যাচ্ছেন সমন্বয়ক এবং ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। ছাত্রলীগ আমাদের উপরে যে অতর্কিত হামলা করেছে এবং যে অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে তা পুরো দেশের মানুষই দেখেছে। যতই দিন গড়াচ্ছে একসময়ের হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে। ছাত্রদেরকে বলছে যে 20 দিনের আন্দোলন করে তোমরা বুঝি এই বিপ্লবের মালিক হয়ে গেছো, যে তোমরা যা বলবা তাই হবে, তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে হবে। বিষয়টা এরকমই। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। গত রাত থেকে যে খবরটা সব থেকে বেশি আলোচিত হচ্ছিল, সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি এবং 21 জন হাসপাতালে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়কদের রাজত্ব শেষ। সমন্বয়করা এই দেশ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যে কোনো সময় সমন্বয়করা গ্রেপ্তার পর্যন্ত হয়ে যেতে পারে। দর্শক মণ্ডলী, কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান সমন্বয়কদের বিরুদ্ধে। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। সেই সাথে আপনারা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে চলে যাচ্ছেন পদত্যাগ করে। যাই হোক, আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে, আপনারা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। তো দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যতই দিন গড়াচ্ছে একসময়ের হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে। তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। স্ট্র্যাটেজিক ভুল বলতে আমরা যেটা বুঝি, আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে ছাত্রদের ডাকে আপনি যদি মনে করেন সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল, বিষয়টা কিন্তু তা না। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের যে দীর্ঘদিনের 15-16 বছরের যে রাগ, গোসা, ক্ষোভ, প্রত্যেকটা কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছেন, প্রত্যেকের অন্তরে জমে থাকা যে ক্ষোভ, আবার ব্যক্তিগত ইস্যুতেও অনেকে সরকারের উপর বিরক্ত ছিলেন। তো সেই সকল কিছুই যখন একটা ডাক আসছে সামহাও, তখন এর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল। সেই প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন করেছে, যেটা নিয়ে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য তলে তলে প্রকাশ্যে তারা অনেক ধরনের কর্মকাণ্ড করেছে। কিন্তু যেমনি হোক, ছাত্রদের একটা নেতৃত্ব ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ছাত্রদের ওই মুহূর্তে আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে আরও যারা আছেন, তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি ছিল, এক ধরনের নেতৃত্বে ছিল তারা। তো এখন ওই নেতৃত্ব থেকে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, স্বাভাবিকভাবে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বিএনপি। ছাত্ররা তখন বিএনপির সাথেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে, তারেক রহমান কারো বিভিন্ন আপনার বক্তব্যগুলোর কারণে বিএনপির সাথে তাদের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গেল। ইভেন এই শত্রুতাটা এখন যেই লেভেলে আছে, আবার সমন্বয়কদের মধ্যে যে বিভাজন, এই যে সার্জিস পদ ছেড়ে দিচ্ছে, পদত্যাগ করছে, এগুলো কিন্তু পজিটিভ সাইন না। কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কার্যালয়ে মারামারি হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী হাতাহাতি করছে, একজনের জন্য পিটাইয়া হাসপাতালে বাড়াচ্ছে। এই সিচুয়েশনগুলোতে নিজেদের অবস্থান কিন্তু অনেকটা ভেঙে গেছে। এর মাঝখানে যখন নিজের অবস্থা খারাপ হবে, বাকিরা কিন্তু শক্তই হবে। আজকে বিএনপি যে বক্তব্য দিছে, মানে এটা ছাত্রদের জন্য এক ধরনের তাদের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে, এটাই আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তি মতামত। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন ভাই, আন্দোলনের নেতৃত্ব তুমি কার, এটা নিয়ে কিন্তু খেলা চলতেছে। ছাত্ররা বলতেছে আমরা কারা, আমরা তারা যারা এটা। বিএনপি বলতেছে আমরা ওরা যেটা এটা। আর আন্দোলনের ক্রেডিট কি তারেক রহমানের নাকি হাতে গোনা 5 জন সমন্বয়ক যারা আছেন তাদের? এটা নিয়ে কিন্তু মাঠে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা নিয়ে আপনার আজকে আমরা দেখলাম যে শরীফুদ্দীন ভাই তিনি বলছেন একটি বিশেষ শ্রেণী 20 দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই সমন্বয়কটা এমন এমন বক্তব্য দেয় যেটা পুরোপুরি বিএনপির আতে গিয়া ঘা দেয়। যেমন যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রু হিসাবে, ভাই তুমি কি আসলে এটাকে সার্টিফিকেট দেওয়ার, তাই না? তো স্বাভাবিকভাবে এত বড় একটা পলিটিক্যাল দল, এত লক্ষ কোটি কর্মী, তো তাদের তো গায়ে লাগবে ভাই, আতে লাগবে। সমন্বয়করা বাইরে তাদের সাথে 10 জন থাকে। বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতাও যদি এখন মাঠে যায়, তার পিছনে 100 জন মানুষ থাকে, তাই না? তো সেই জায়গা থেকে তাদের মধ্যে তো ইগো প্রবলেম তৈরি হবেই। তো এরকম নানান ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, আপনার যখন ছাত্রদের অনর অবস্থান, সংবিধান ইস্যুতে, আরো নানান ইস্যুতে বিএনপির সাথে কন্টিনিউ টক্কর খাচ্ছে, সেখান থেকে আপনার এই বক্তব্যটা কিন্তু চলে আসছে। তাদের বক্তব্য হচ্ছে যে এক শ্রেণীর একটা বিশেষ শ্রেণী, মানে এটা ছাত্রদেরকে বলছে যে 20 দিনের আন্দোলন করে তোমরা বুঝি এই বিপ্লবের মালিক হয়ে গেছো, যে তোমরা যা বলবা তাই হবে, তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে হবে। বিষয়টা তো এরকমই। তো তিনি বলছেন তারা ভুলে গেছে গেল 17 বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম। বিএনপির তথ্য অনুযায়ী তাদেরও শত শত নেতাকর্মী নিহত হয়েছে আন্দোলনে, হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে আন্দোলনে। তবে আন্দোলন চলাকালীন তারা তাদের পরিচয়টা গোপন রাখছিলেন, এটাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আপনার গতকালকে আপনার মিরপুরে বশিরউদ্দিন স্কুল মাঠে একটা প্রোগ্রাম ছিল। তো 12 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য হিসাবে তিনি বলছিলেন যে গত 17 বছর আমাদের 3000 নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়েছে আওয়ামী লীগ সরকার, 1200 নেতাকর্মী গুম করা হয়েছে। আর আবু সাইদের মৃত্যুর পর যখন আন্দোলন সারা বাংলাদেশে দানা বাঁধতে শুরু করলো, তখন ছাত্ররা 9 দফা ঘোষণা করে আর 25 তারিখের দিকে আন্দোলন স্থিমিত হয়ে যায়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন জেগে ওঠেন। তারপরে আন্দোলন শেখ হাসিনার পতন হয়, যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনের রূপকার হচ্ছেন জনাব তারেক রহমান। তো এখানে তিনি আপনার বক্তব্য লম্বা চূড়া একটা বক্তব্য দিচ্ছেন। তো আমি মনে করি আর কি, যেভাবে এই সাংঘর্ষিক বক্তব্যগুলা অথবা পাল্টাপাল্টি অবস্থান এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, বিএনপির সাথে স্পষ্ট বিবাদটা বাড়ছে, স্পষ্ট বাড়ছে।
আর আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বিবাদটা একটা নেগেটিভও হতে পারে, তবে তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ থিঙ্কিং করেন, পজিটিভলি ভাইব করার চেষ্টা করছেন নেতাকর্মীদেরকেও, হয়তো বা একটা ব্যালেন্স হবে। কিন্তু কোথাও না কোথাও একটা সাংঘর্ষিক রূপ তৈরি হতে পারে যদি কখনো একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় রাজপথে। এরপরে কিন্তু সমন্বয়কদের বিএনপি ক্ষমতায় গেলেও খবর আছে, আর আওয়ামী লীগ তো পইরেই আছে, পিছনে সুযোগ পাইলে দেবে, এটাই বাস্তবতা। তো দেখা যাক আসলে কি হয়। তবে রাজনীতি যেহেতু সার্জিস এখন এমপি ইলেকশন করবে, যখন আপনি রাজনীতি করতে আসবেন তখন আপনার আগের ইস্যু চলে যাবে। অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে আপনাকে মারবে অথবা আপনি মারবেন, এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি। একজনকে আরেকজন ফাঁসাবে, অপবাদ দিবে, বাদ দিবে, প্রশংসা করবে, এগুলোকে মাইনে নিয়ে রাজনীতির মাঠে নামবে। বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের একটি অংশ শিরোনাম হয়েছে, শিরোনামটা খুবই ইঙ্গিতপূর্ণ। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমি আবার রিপিট করি, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এই কথাটা কেন বলছেন? এই কথাটা বলার কারণ হচ্ছে, বলা হচ্ছে যে 3 জন যে ছাত্র উপদেষ্টা আছেন সরকারে, তারা নতুন রাজনৈতিক দল করবে বলে শোনা যাচ্ছে এবং তার প্রস্তুতি নিচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা, কিন্তু সেখানে 3 ছাত্র উপদেষ্টা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেয়, তাহলে তো সেই সরকার নিরপেক্ষ না। সেই কারণে তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় না রাখতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। খুবই এক ধরনের চাপ, এক ধরনের হুমকি, এক ধরনের সতর্কবার্তা অন্তর্বর্তী সরকারের প্রতি, এটা পরিষ্কার। খবরে বলা হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এই ক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। স্বাভাবিকভাবে তখন তো ওই সরকারই মনে হবে যেন নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে সাপোর্ট করছে। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাব সহ প্রতিক্রিয়া আরো অনেক বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেছেন ফখরুল ইসলাম আলমগীর। যাই হোক, এখন এই কথাটার অর্থটা হলো যে অনেকদিন থেকে কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হচ্ছে বিএনপির মধ্যে। তারা বলছে যে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে, আকার ইঙ্গিতে কখনো প্রকাশ্যে এই কথাটা সামনে আনছে, এবং সেখানে তার সাথে যুক্ত আছে 3 জন উপদেষ্টা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আরেকজন যে উপদেষ্টা মাহফুজ আলম। 3 জনের নামটা ভালোভাবে উচ্চারণ হচ্ছে এবং এমনও কথা শোনা যাচ্ছে যে তারা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার স্বার্থে তারা হয়তো পদত্যাগও করতে পারেন, তার প্রস্তুতিও নিচ্ছেন। ইতিমধ্যে সার্জিস আলম কিন্তু পদত্যাগ করেছেন। যেই তহবিল করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের যারা হতাহত হয়েছে তাদের সহায়তার জন্য, যেই তহবিল, সেই তহবিলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ এটা যেহেতু সরকারের দান অনুদানের উপর ভিত্তি করে ওই তহবিলটি, সুতরাং সেখান থেকে তিনি সরে এসেছেন, কেননা তিনি জাতীয় নাগরিক কমিটির হচ্ছে অন্যতম সমন্বয়ক বা প্রতিনিধি বা নেতা। সুতরাং যেহেতু এই নাগরিক কমিটির নেতা, সুতরাং তিনি আবার ফাউন্ডেশন, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদে থাকেন কি করে, যে পদ যেইটা সরকারের ছত্রছায়ায় সংগঠিত হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। তার মানে হচ্ছে তিনি বিচ্ছিন্ন হলেন। একইভাবে একটা আলোচনা সরকারের ভেতরে যে 3 জন উপদেষ্টাও পদত্যাগ করতে পারেন। এখন তারা পদত্যাগ করবেন কি করবেন না, এটা নিয়ে বেশ তোলপাড় চলছে, নিজেদের মধ্যে আলোচনা চলছে। এক ধরনের অস্বস্তি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের মধ্যে এই নিয়ে নানা রকম মতদ্বৈততা আছে, গ্রুপিং আছে, এবং বিএনপি থেকেও একটা চাপ যে তারা যদি সত্যি সত্যি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে সরকারের ভেতরে কেন, সরকার তো নিরপেক্ষ, অন্তর্বর্তী সরকার সব দলের সমর্থিত একটা সরকার। সুতরাং এখানে একটা বিশেষ সরকারের ভেতরে থেকে একটা দল সংগঠিত করবে, অন্য দল এটা ভালোভাবে নেবে না এবং এটা নিরপেক্ষতা থাকবে না। সেই জন্যই বলছেন যে যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এবং নিশ্চয়ই নির্বাচনের জন্য যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার প্রবর্তন করা হচ্ছে, তখন তো তত্ত্বাবধায়ক সরকার একটা গঠন করতে হবে। তাহলে অন্তর্বর্তী সরকার বায়াসড হবে, আবার তারা আবার একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। সব মিলে একটা মানে হিজিবিজি একটা অবস্থা, মানে অগোছালো অবস্থা, একটা অস্থিরতা, এক ধরনের অস্পষ্টতা। সেই বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে আনছেন, এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অনেক জিজ্ঞাসা, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক প্রশ্ন যে কি হচ্ছে, মানে নতুন রাজনৈতিক দল, তার সাথে ইউনূস সরকারের সম্পর্ক কি, এইসব আলোচনাগুলো কিন্তু ইমেজটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত এবং অন্তর্বর্তী সরকারের ইমেজটাও প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং সেই বিষয়টাই কিন্তু ফোকাস করলেন মির্জা ফখরুল। গত রাত থেকে যে খবরটা সব থেকে বেশি আলোচিত হচ্ছিল, সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি এবং 21 জন হাসপাতালে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সেই মারামারির ঘটনা আজকে পর্যন্ত যখন আলোচনায় থাকার কথা ছিল, তখন সেই আলোচনাটাকে একেবারে ঢেকে দিলেন সার্জিস
সেই সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। ওদিকে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে অবস্থান করছেন, শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সহ আরও 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। ডক্টর ইউনূস পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা 3 জন আছেন তারাও পদত্যাগ করছেন। পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে। আসলে কোন খেল শুরু হয়েছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম সার্জিস আলমের কথা। সার্জিসদের বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ক শব্দটাকে কলুষিত করে ফেলেছে এমন আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে। অনেকে বলেন সমন্বয়ক এখন শব্দটা গালিতে পরিণত হয়েছে। সমন্বয়ক শব্দটা নিয়ে ট্রল হচ্ছে এবং সমন্বয়ক পরিচয় দিতেও অনেকে দ্বিধাবোধ করেন। গতরাতে আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের 2 গ্রুপের মধ্যে মারামারি, এবং মারামারির পরে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা, তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো, 21 জন আহত হয়ে হাসপাতালে যাওয়া, 3 জনের অবস্থা আশঙ্কাজনক, এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে, কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি। কারণ সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট, তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন, নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন। যদিও আজকে 22 তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে, তেমনটা বলেননি। তিনি বলেছেন মূলত গত 7 জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে। 7 জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই। এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না। এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ, যে সিইও পদের দায়িত্ব রয়েছেন স্নিগ্ধ, মুগ্ধর ভাই, সেই স্নিগ্ধই চালাবেন। সার্জিস আলম পদত্যাগ করলেন এবং তার পদত্যাগটা এখন টক অফ দ্য কান্ট্রি। তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর হচ্ছে, আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে, তখন আরেকটা খবর সামনে চলে আসছে। সেটা হচ্ছে 3 জন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, এই 3 জনও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে, এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে। আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন। তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন, যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। এমন আলোচনা, এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন। সব থেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে। সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে গবরে অবস্থা তৈরি করেছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি পাল্টে ফেলছেন, এক স্বাক্ষরে তিনি 100-র বেশি আদেশ দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের 78টির মতো যে নিয়ম কানুন আইন, সেই আইন পরিবর্তন করে ফেলেছেন। সেই ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা। ব্যাপারগুলো, পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে। যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান, মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে, মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে, সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না, ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না। বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা, বিশ্বব্যাপী মিটিং করছেন, এবং সজীব ওয়াজেদ জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন, ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে ইউনূস সরকার পদত্যাগ করতে যাচ্ছেন। ইউনূস সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? নতুন সরকার হিসেবে কারা আসবে? নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? আদতে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে, কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না। তারা যখন সব কিছু কন্ট্রোল করতে পারছে না, তখন আবার গায়েবী মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে, তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে, সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে। সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে ঢালাওভাবে সব মামলা প্রত্যাহার করে নেওয়া, এটাও এক ধরনের বৈষম্য, এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন, সেই আচরণটা বৈষম্যমূলক আচরণই যাচ্ছে। নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে, সেই রাজনীতিবিদ, সেই রাজনৈতিক দল, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে, সাথে জাতীয় পার্টি রয়েছে, জাসদ রয়েছে, ওয়ার্কার্স পার্টি রয়েছে, 14 দলের সব দলই রয়েছে। এতগুলো দল, অন্তত 15-16টা দলকে নির্বাচন করতে না দিয়ে
শুধুমাত্র জামাত কেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে, যে সরকার জামাতের কথাই চলছে, জামাতের কথাই উঠা বসা করছে, সমন্বয়করা জামাতের কথাই চলছে। ইদানিং হাসনাত আবদুল্লাহ তো ওয়াজ মাহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন, মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন। তিনি আবার ক্ষুদ্র ঋণের কথা বলছেন, যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন। ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো হালাল তার চোখে। সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে। এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনূস সরকার? সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, সমন্বয়কদের বর্তমান অবস্থা। দর্শক মণ্ডলী, অনেকেই বলতেছে সমন্বয়কদের রাজত্ব শেষ। যেই সমন্বয়ককে মানুষ এত ভালোবাসতো, সেই সমন্বয়ককে এখন মানুষ ঘৃণা করে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাছাড়াও আরও একটি প্রতিবেদন শুনতে পারলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে তিনি চীনে চলে যাবেন। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে দেখতে পারলেন। সমন্বয়কদের উপর এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান। তাছাড়াও বাংলাদেশের জনগণ অনেকেই এখন সমন্বয়কদের মন থেকে ঘৃণা করে। যাক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন দেখে ফেলেছেন, সমস্ত চাঞ্চল্যকর তথ্য দেখে ফেলেছেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের মতামত কি? এখন সমন্বয়কদের কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।